তাড়াতাড়ি খেয়ে নে মা, আমায় যে আবার কাজে যেতে হবে। নে মা, বায়না করিস না। না বাবা, আমি তোমার হাতে খাবার খাবো না, আমি মায়ের হাতে খাবার খাবো। মা, ও মা, মা, তুমি শুয়ে আছো কেন? উঠো না মা, আমায় খাইয়ে দাও না মা। আরে, আমি যে অসুস্থ, আমার যে বিছানা ছেড়ে ওঠার সামর্থ্য নেই রে মা। দেরি করিস না মা, খেয়ে নে তোর বাবার হাতে। এরপর পূজা কান্নাকাটি করে রাঘবের হাতে খাবার খায়। আর পূজাকে খাবার খাইয়ে রাঘব কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। রাঘব তার ছোট মেয়ে পূজা ও অসুস্থ স্ত্রী শ্বেতাকে নিয়ে গোবিন্দপুর গ্রামে থাকে। আরে আরে রাঘব দাদা, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আর হাতে এত ঔষধপত্র কেন? সে আর বলো না মিতালি, বেশ কিছুদিন ধরে শ্বেতা অসুস্থ। ওর জন্যই এইসব ওষুধ নিয়েছি। আর শ্বেতা অসুস্থ হওয়ার পর থেকে ঘরের কাজ বাইরের কাজ সবটাই আমাকে সামলাতে হয়, তাই তো সবসময় তাড়াতেই থাকি। আর কথা না বাড়াই মিতালি, আমাকে যে আবার বাড়িতে ফিরতে হবে। সে তো বুঝলাম, তবে একটা কথা শুনে যাও। তবে দাদা, অসুস্থ স্ত্রী আর ছোট মেয়েকে নিয়ে কতদিন কাটাবে? তুমি পুরুষ মানুষ হয়ে ঘর বাহির কি করে সামলাও? আমি বলি কি দাদা, তুমি বরং আরেকটি বিয়ে করো। তুমি যে কি বলো না মিতালি, আমার মতো এক বাচ্চার বাবাকে কে বা বিয়ে করবে? তার উপর আবার আমি একাও নই, আমার ঘরে অসুস্থ স্ত্রী আর সন্তানও আছে। তাতে কি হয়েছে রাঘব দাদা, আমার তো তোমাকে ভীষণ পছন্দ। তুমি যদি রাজি থাকো তবে আমি তোমাকে বিয়ে করব, এতে আমার কোনো আপত্তি নেই। এসব শুনে রাঘব ভীষণ অবাক হয়ে যায়। আর এক মুহূর্ত দেরি না করে বাড়িতে ফিরে শ্বেতাকে সব কথা খুলে বলে। এ তো খুব ভালো কথা গো, কেউ যদি তোমার সম্পর্কে সব জেনে শুনেও বিয়ে করতে রাজি হয়, তবে তো কোনো বাধাই থাকলো না, তুমি তাকে বিয়ে করে আনতে পারো। আমি তোমায় অনুমতি দিলাম, এতে তোমার পরিশ্রম কমবে আর ছোট বউ এসে ভালোভাবে ঘর সামলাতে পারবে। শ্বেতার অনুমতিতেই রাঘব মিতালিকে বিয়ে করে আনে। আর বিয়ের পর মিতালির রূপ মুহূর্তেই বদলে যায়। বাহ, ছোট বউ দেখতে তো ভারী মিষ্টি। শোনো ছোট বউ, তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি আমার মেয়েটাকে আর সংসারটাকে আগলে রেখো, কেমন? ওসব তুমি আমাকে বোঝাতে এসো না দিদি, এই সংসারটা এখন আর তোমার নেই, এই সংসার এখন আমার, বুঝতে পেরেছো? আর আমি তো এখানে তোমার আর তোমার মেয়ের দাসী হয়ে আসিনি। আর আমি তোমাদের কেন দেখাশোনা করব, হ্যাঁ? মিতালির কথা শেষ হতে না হতেই রাঘব সেখানে আসে। আর মিতালির কথা না শুনতে পেয়েই বলে, কি ব্যাপার, দুজনের মধ্যে কি কথা হচ্ছে? শ্বেতা, তুমি পারো বটে, একটা মানুষকে দেখতে না দেখতেই তুমি আপন করে নাও। হ্যাঁ গো, ঠিকই বলেছো তুমি। দিদি আপন করে নেয় ঠিকই, কিন্তু সেটা স্বার্থের জন্য। যাই হোক, আমি একটু বিশ্রাম নেব গো, বড্ড ক্লান্ত লাগছে। এসব কথা বলে মিতালি নিজের ঘরে চলে যায়। এভাবেই দিন কাটতে শুরু করে। ছোট গিন্নি, আমি কাজে গেলাম, তুমি পূজাকে দেখে রেখো। আর শ্বেতার দিকেও খেয়াল রেখো, ওর কখন কি দরকার হাতের কাছে এগিয়ে দিও, কেমন? এসব বলে রাঘব চলে যায়। আর রাঘব চলে যাওয়ার পরে মিতালি মুখ বেঁকিয়ে বলে, ইস, শখ কত! এই আপদ দুটোকে দেখতে বোধহয় আমি এখানে এসেছি। পূজা, এই পূজা, ঘাটের মরা একটা, এদিকে আয় তো। এই তো ছোট মা, আমি চলে এসেছি। কেন গো এভাবে আমায় ডাকছো? বলো, তুমি কি আমায় চকলেট কিনে দেবে? হ্যাঁ, তোর তো শুধু খাই খাই সারাদিন, ডাকলেই শুধু খাওয়ার জন্য ডাকি, তাই না? বলছি, রান্নাঘরের বাসনগুলো নোংরা হয়ে আছে, ওগুলো পরিষ্কার করে ফেলতো। কি রে, আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছিস কেন? যা বাসনগুলো মেজে ফেল। আমার সোজা কথা শুনবি নাকি মেরে পাঠিয়ে দেব? মিতালির এমন কথা শুনে পূজা ভয় পেয়ে বাসন পরিষ্কার করতে যায়। এভাবে মিতালি পূজাকে দিয়ে সব সময় খাটিয়ে নিতে থাকে। ছোট, তুই এসব কি করছিস? আমার মেয়েটা তো এখনো অনেক ছোট, এত কাজ কি আর পূজা করতে পারবে বলতো? তুমি চুপ করো, সারাদিন তো ঘাটের মরার মতো বিছানায় পড়ে থাকো, আবার বড় বড় কথা বলো। বলি, সে কবে থেকে তো মরার মতো অসুস্থ হয়ে আছো, মরে গেলেই তো আপদটা মিটে যায়।
ছোট, তুই এসব কি বলছিস? তোর দিন দিন কেমন রূপ দেখছি আমি। দুদিন আমি চুপ করেছিলাম, কিন্তু আর নয়। আজ আসুক পূজার বাবা, আমি তোর ব্যাপারে সব বলবো, তারপর তুই দেখবি মজা। এই রে, এসব আমি কি বললাম? এখন যদি পূজার বাবাকে সব বলে দেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। পূজার বাবা বাড়িতে আসার আগেই এর একটা ব্যবস্থা করতেই হবে। এসব কথা বলে সুযোগ বুঝে মিতালি শ্বেতাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। এদিকে পূজা সব কাজ সেরে শ্বেতার কাছে এসে দেখে, কি মা, মা কি হয়েছে তোমার? তুমি এভাবে পড়ে আছো কেন মা? ও মা, তুমি কথা বলছো না কেন মা? তুমি কথা বলো মা। পূজা অনেক ডাকাডাকি করলেও শ্বেতা কিচ্ছু বলে না। এইদিকে পূজা হাউমাউ করে কাঁদতে থাকে। পূজার কান্না শুনে মিতালি সেখানে আসে। দেখি পূজা, তুই কাঁদছিস কেন? আর দিদি এভাবে পড়ে আছে কেন? মনে হয় দিদি মারা গেছে রে পূজা। এইসব বলে মিতালি ন্যাকা কান্না করতে থাকে। এদিকে শ্বেতার মৃত্যুর খবর শুনে রাঘব দৌড়তে দৌড়তে বাড়িতে চলে আসে। শ্বেতা চলে যাওয়ায় রাঘব ভীষণ কষ্ট পায়। মাকে হারিয়ে পূজাও ভীষণ হতাশ হয়ে পড়ে। আর হঠাৎই একদিন পূজা রান্না করতে গিয়ে তার দুহাত পুড়ে ফেলে। এ কি হতচ্ছাড়ি, এ তুই কি করলি? তোর বাবা যদি এসে দেখে যে তোর হাত পুড়ে গেছে, তবে আমি কি জবাব দেবো? হ্যাঁ, বুঝতে পেরেছি, তোর মায়ের মতো তোকেও এই পৃথিবী থেকে সরিয়ে ফেলতে হবে। এ কথা বলে মিতালি পূজার গলা চেপে ধরে। তখনই সেখানে শ্বেতার আত্মা প্রকট হয়। আত্মাকে দেখে ভয় পেয়ে মিতালি পূজাকে ছেড়ে দেয়। শয়তান মহিলা, আমাকে মেরেও তোর শান্তি হয়নি তাই না? তুই আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছিস। আমার মেয়েটা তোকে ছোট মা ডেকেছিল, আর তুই তাকে একটু মায়ের মতো ভালোবাসা দিতে পারলি না। সেদিন থেকে তুই পূজার উপর যে অত্যাচার করেছিস তা দেখেও আমি কিচ্ছু বলিনি, তবে আজ আমি প্রকট হতে বাধ্য হলাম। এই কথা বলে শ্বেতার আত্মা মিতালিকে গলা টিপে মেরে ফেলে। আর তখনই রাঘব সেখানে আসে। এ কি, তুমি কে? আর আমার মেয়ের হাত পুড়ে গেছে কিভাবে? আর মিতালিরই বা এই অবস্থা কেন? ভয় পেও না, আমি শ্বেতার আত্মা গো। মিতালি আমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছিল, আর অপমৃত্যুর কারণে আমার আত্মা মুক্তি পায়নি। তাই আমি এ বাড়িতেই ছিলাম আর তোমাদের সব কর্মকাণ্ড দেখছিলাম, কিন্তু আজ আমি প্রকট হতে বাধ্য হলাম। এসব কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর শ্বেতার আত্মা মিতালির ব্যাপারে সব কথা রাঘবকে বলে। ছি, মিতালি এত খারাপ ছিল তা আমি বুঝতে পারিনি। এভাবে আমি ঠকে গিয়েছি, তবে আর কাউকে বিশ্বাস করব না। আমি আমার মেয়েকে একাই বড় করব। গিন্নি, আরে ও গিন্নি, বলছি আমাকে এক গ্লাস জল দাও তো, অনেক পিপাসা পেয়েছে যে। হ্যাঁ হ্যাঁ যাই, এই নাও তোমার জল। গিন্নি, এবার আমাদের জমিতে ভালো ফলন হয়েছে গো, কিন্তু একটাই কষ্ট জানো, উপরওয়ালা আমাদের ঘরে একটাও সন্তান দিল না। উপরওয়ালা যেদিন চাইবে সেদিনই আমাদের সন্তান দেবে, এ নিয়ে তুমি কষ্ট পেও না গো। আচ্ছা, এবার তুমি ঘুমাও গিন্নি, সকাল সকাল মাঠে গিয়ে একবার দেখতে হবে ফসলগুলো নষ্ট হলো কিনা। দাদা, আমাকে একটু জল দেবে? আমার না অনেক পিপাসা পেয়েছে। কে আপনি ভাই? আমার নাম সঞ্জয়, আমি আমি অনেক দূর থেকে এসেছি। দাদা, আমাকে একটু জল দেবেন? এসো, আমার সাথে এসো, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। গিন্নি, ও গিন্নি, একটু জল নিয়ে এসো তো, আমাদের এই ছোট্ট পরিবারে একজন পথিক এসেছে গো। এই নাও গো তোমার জল। তা বলছি কি দাদা, তোমাদের ঘরে তো কোনো সন্তান দেখছি না। কি বলবো তোমায় ভাই, উপরওয়ালা আমাদের ঘরে কোনো সন্তান দেয়নি। কি বলছো কি দাদা, তোমরা এত ভালো মনের মানুষ, অথচ বিধাতা তোমাদের কোনো সন্তান দেননি। তা বলছি কি, আমি একটা জায়গা চিনি, আর ওই জায়গায় নাকি গাছে একটা সুতা বাঁধতে হয়। তুমি সত্যি বলছো ভাই?
তা সেই জায়গাটা কোথায়? পশ্চিম দিকে যে জঙ্গলটা আছে না, তার ভেতরে একটা শিমুল গাছ আছে। সেই গাছে গিয়ে সুতা বাঁধলেই নাকি তাদের ঘরে সন্তান আসে। আচ্ছা দাদা, তাহলে আজ আমি যাই, আমাকে আবার অনেকটা পথ যেতে হবে। গিন্নি, ও গিন্নি, চলো তাহলে আমরা ওই গাছের কাছেই যাই গো, তাতে যদি ওপরওয়ালা আমাদের দিকে একটু মুখ তুলে যায়। হ্যাঁ গো, তাই চলো, আমরাও সেখানে যাই। হে বিধাতা, তুমি আমাদের ঘর আলো করে একটা সন্তান দাও, এটাই যে আমার সবচেয়ে বড় ইচ্ছা। দয়া করে পূর্ণ করে দাও বিধাতা, পূর্ণ করে দাও। হারু, এই হারু, দেখ হারু, তোর ঘর আলো করে 3টে কন্যা সন্তান হয়েছে। দেখ, 2টো মেয়ে দেখতে কত সুন্দর হয়েছে, আর একটা মেয়ে কালো দেখতে হয়েছে রে। কি বলছো মাসি? দেখি দেখি, আমার মেয়েদের দেখি। হে হে উপরওয়ালা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আরে এই মুক্তা, তুই এত ভালো ভালো খাবার কেন খাচ্ছিস? এত ভালো ভালো খাবার খেয়ে কি হবে রে? দেখতে তো হয়েছিস কি কালো, তার থেকে ভালো ওই খাবারগুলো আমাদের 2 বোনকে দে, আমরা খাবারগুলো খেয়ে আরো সুন্দর হয়ে যাব। কি রে, দে দে, খাবারগুলো আমাদেরকে দিয়ে দে। এমন কথা কেন বলছো আপু? উপরওয়ালা আমাকে এমন কালো করে পাঠিয়েছেন, এতে আমার কি দোষ বলো? দেখেছিস আপু, মুক্তা তোর মুখের ওপর কেমন করে কথা বলছে। মুক্তা, তোর এত সাহস, দাঁড়া, বাবাকে গিয়ে বলছি। না না আপু, বাবাকে কিচ্ছু বলিস না রে, আমি আর এমন কথা কখনো বলবো না রে। তোরা যা বলবি আমি 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 তাই করব। আমাকে আমাকে কেউ ভালোবাসে না, সবাই আমার থেকে দূরে দূরে থাকে। আমাকে আমাকে কেউই পছন্দ করে না। আমি আমি কালো বলে আমার বাবা মা ভাই বোন কেউ আমায় ভালোবাসে না। আমি আমি আর বাড়ি ফিরবো না। কে হে মেয়ে তুমি? এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি আমি মুক্তা, শীতলপুর গ্রামের হারু চাষির মেয়ে। ও, তুমি সেই হারুর মেয়ে? তা তোমার কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন, বলো আমাকে। আসলে আমরা 3 বোন, আমার 2 বোন দেখতে অনেক সুন্দর, আর আর আমি কালো দেখতে বলে আমাকে আমাকে কেউ ভালোবাসে না। সবাই সবাই আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। ও, এই কথা। শোনো মেয়ে, এখান থেকে উত্তর দিকে 70 ক্রোশ যাওয়ার পর দেখবে একটা ছোট্ট জলাশয় আছে। সেই জলে একটা নীল পদ্ম ফুল ফুটে আছে। তুমি জলে নেমে একটা ডুব দেবে, আর ওই ফুলটা তুলে মাথায় বাঁধবে। কে হে মেয়ে তোমরা? এখানে কি চাই তোমাদের? আমি রূপা, আমি আমাদের বোন মুক্তাকে খুঁজতে এসেছি। তুমি কি জানো আমাদের বোন কোথায়? হ্যাঁ, আমি জানি মুক্তা কোথায়। আমি তো মুক্তাকে সেখানে পাঠিয়েছি। কোথায় কোথায় পাঠিয়েছো আমাদের বোনকে? বলো বলো আমাকে, আমরাও যাবো সেখানে। দিদি, এই দিদি, অনেকক্ষণ তো হলো, আমরা শুধু হেঁটেই চলেছি, কই মুক্তাকে তো এখনো খুঁজেই পেলাম না। তাহলে কি ওই গাছটা আমাদের মিথ্যে কথা বলেছে? দিদি, আর পারছি না হাঁটতে, এইদিকে তো সন্ধেও নেমে এলো। চল সোনা, ওই জায়গাটায় গিয়ে একটু বসি। হ্যাঁ দিদি, চলো ওই গাছটার নিচে গিয়ে আমরা একটু বসি। কে তোরা? তোদের এত বড় সাহস, তোরা কি না আমার গাছের নিচে বসে আছিস? তোদের কি একটুও ভয় নেই নাকি? তোরা জানিস না এখানে কেউ আসে না। আর যে একবার আসে সে আর কখনোই ফিরে যায় না। না
মেরো না, মেরো না আমাদের, ছেড়ে দাও আমাদের। না না, তোদের ছেড়ে দিলে তো হবে না রে, আর মাত্র 2 দিন পরেই অমাবস্যা। আর এই অমাবস্যাতে তোদের দুটোকে বলি দিয়ে আমি হয়ে যাব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। এই তো, এই তো সেই জলাশয়। আর আর ওই তো নীল পদ্ম ফুটে আছে। যাই, শিমুল গাছের কথা মতো আমি বরং জলাশয়ে একটা ডুব দিয়ে ওই নীল ফুল আমার মাথায় বেঁধে নেই। আরে আরে আরে, এ কি, আমি তো দেখতে অনেক সুন্দর হয়ে গেছি। এইটা এটা কি করে সম্ভব? এই এই জলাশয় কি তাহলে জাদুর জলাশয়? হ্যাঁ মুক্তা, এটা জাদুর জলাশয়। এই জলে যদি কোনো ভালো মনের মানুষ একবার ডুব দেয় তাহলে সে দেখতে অনেক সুন্দর হয়ে যায়। আর আমি তোমার উপরে অনেক খুশি হয়েছি। আমি তোমাকে একটা জিনিস উপহার দিতে চাই। কি কি উপহার দিতে চাও আমায় জলের রানী? আমি তোমাকে জাদুর শক্তি দিতে চাই। আর এই জাদুর শক্তি তোমার কাজে লাগবে মুক্তা, কারণ তোমার 2 দিদি যে অনেক বিপদে পড়েছে আর তাদেরকে বাঁচাতে তোমার এই জাদুর শক্তি খুবই প্রয়োজন। এ কি বিপদ? কোন বিপদে পড়েছে আমার 2 দিদি? এসব তুমি কি বলছো জলের রানী? হ্যাঁ মুক্তা, তোমার 2 বোনকে ওই হিজল গাছের ডাইনি বন্দি করেছে। তোমার 2 বোনকে বলি দিয়ে ওই ডাইনি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হতে চাইছে। আমি 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 কিভাবে ওই ডাইনিকে শেষ করব? আমাকে আমাকে তুমি ডাইনিকে মারার উপায় বলে দাও। পাতালপুরের এক গোপন ঘরে ওই ডাইনির প্রাণ বন্দি আছে, আর সেটা গিয়ে তোমাকে শেষ করতে হবে। আমি আমি কিভাবে যাব এই পাতালপুরীতে? এই নাও নীল ফুল, আর এই নীল ফুলই তোমাকে পাতালপুরীতে নিয়ে যাবে। ধন্যবাদ তোমাকে জলের রানী, ধন্যবাদ। এই নীলপদ্ম, তুমি আমাকে পাতালপুরীতে ডাইনির গুহার সামনে পৌঁছে দাও। কোথায় কোথায় আমার দিদিরা? আর আর সে ডাইনি কোথায়? আমি তো কাউকেই দেখছি না। হে নীলফুল, তুমি আমাকে তোমার জাদু দিয়ে ডাইনির প্রাণ ভোমরার কাছে পৌঁছে দাও। এই, কে তুই? আর এখানে কি করছিস? তুই তুই আমার দিদিদের কোথায় লুকিয়ে রেখেছিস? ভালোই ভালোই বল, বল বলছি, কোথায় রেখেছিস আমার দিদিদের? আমার দিদিদের ফিরিয়ে দে আমার কাছে। কে তুই? তুই কি না আমার ডেরায় এসে আবার আমাকেই বড় বড় কথা বলছিস? তোর সাহস তো কম নয়। দেখো ডাইনি, ভালোই ভালোই বলছি, আমার আমার দিদিদের আমার সামনে এনে দাও। তা না হলে না হলে না হলে তোর মতো এমন তুচ্ছ মেয়ে আমার কি করতে পারবে রে? কি করতে পারবো তুই দেখবি। দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি। হে ফুল, তুমি তোমার জাদু শক্তি দিয়ে এই ডাইনির প্রাণ ভোমরা আমার হাতে এনে দাও। এই এই, আমার প্রাণ ভোমরা ভালোই ভালোই আমার কাছে দিয়ে দে বলছি, না হলে কিন্তু ভালো হবে না। দে দে বলছি, আমার প্রাণ ভোমরা আমার কাছে দিয়ে দে বলছি। এবার তুই বুঝবি মজা ডাইনি, দাঁড়া দেখাচ্ছি তোকে। আমাকে আমাকে মারিস না, আমাকে ছেড়ে দে বলছি। ওরে বাবা, আমি যে মরে গেলাম রে। এবার এবার যে তোর খেলা শেষ রে ডাইনি। মুক্তা বোন আমার, আমরা তোর উপর অনেক অত্যাচার করেছি রে, আমাদের আমাদের তুই মাফ করে দে মুক্তা। আর আর আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি রে। আমি আমি সবাইকে মাফ করে দিয়েছি রে দিদি। দিদি, এবার চলো চলো আমরা বাড়িতে যাই।
একজন গরিব মহিলা একটা ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে কোথাও দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছিলেন। ওই বাচ্চা মেয়েটির মাথায় ক্ষত ছিল, যে ক্ষত থেকে অনেক রক্ত ঝরছিল। গরিব মহিলাটি বাচ্চাটিকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দৌড়াচ্ছিলেন। চিন্তা করিস না মা, আর একটু গেলেই আমরা হাসপাতালে পৌঁছে যাব, আর তারপর তোর আর কোনো কষ্ট হবে না রে। এই বলে মহিলাটি তাড়াতাড়ি করে মেয়েটিকে নিয়ে হাসপাতালের দিকে যায়। কিছুক্ষণের মধ্যেই মহিলাটি হাসপাতালে পৌঁছে যায়। ডাক্তার বাবু, কোথায় গেলেন আপনি? তাড়াতাড়ি এদিকে আসুন না ডাক্তার বাবু। মহিলাটির ডাক শুনে এক মহিলা ডাক্তার সেখানে আসে। কি হয়েছে কি? কি হয়েছে মেয়েটার? কি করে হলো এসব? ম্যাডাম, আমি আপনাকে পরে সব কথা খুলে বলছি। আপনি আগে এই বাচ্চাটার চিকিৎসা করুন, ওর মাথা থেকে যে অনেক রক্ত পড়ছে। এরপর ডাক্তার মেয়েটিকে নিয়ে গিয়ে চিকিৎসা করে আর তার মাথায় ব্যান্ডেজ করে দেয়। মেয়েটা এবার একদম ঠিক আছে। এবার বলুন তো দেখি, কি করে আঘাত পেল? অ্যাক্সিডেন্ট হয়েছিল কি? না, অ্যাক্সিডেন্ট হয়নি ওর। আমি মালতী, পাশের বাজারে সবজি বিক্রি করি। ওই মেয়েটি রাস্তায় রাস্তায় ভিক্ষে করছিল, আর হঠাৎই ওখানে এক মহিলাকে দেখে মেয়েটি তার কাছে যায় আর বলছিল যে, মা, আমার বোন কোথায়? আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দাও। কিন্তু মহিলাটি মেয়েটিকে কিছু না বলে ধাক্কা মেরে ফেলে দেয় আর সেখান থেকে চলে যায়। আর ধাক্কা দেওয়ার ফলে মেয়েটির মাথা ফেটে গিয়েছিল, আর তাই আমি তাড়াতাড়ি করে ওকে এখানে নিয়ে এসেছি। ও, বুঝলাম। কিন্তু ওই মহিলাটি যদি এই মেয়েটার মাই হবে, তবে ওকে এভাবে ফেলে দিয়ে চলে গেল কেন? আর কিছুক্ষণ পরে মেয়েটার জ্ঞান ফিরবে, আর ওকে জিজ্ঞাসা করলে সবটাই জানা যাবে আসলে হয়েছেটা কি, আর উনি আসলে কে ছিলেন। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়, আর অনেকক্ষণ পর মেয়েটির জ্ঞান ফিরে আসে। এই তো তোমার জ্ঞান ফিরে এসেছে। আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম। কে মা তুমি? আর একটা মহিলা নাকি তোমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। কে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল তোমায়? বলো আমাদের। আমার নাম বীণা, আর ওই মহিলাটি আমার সৎ মা ছিল। আমার বোন মায়াকে উনি বিক্রি করে দিয়েছেন। কোথায় দিয়েছে কিছুই বলছে না আমায়। তোমার বোনকে বিক্রি করে দিয়েছে? কি বলছো এসব তুমি? মা হয়ে কেউ নিজের সন্তানকে বিক্রি করে দিতে পারে? হ্যাঁ, উনি সবই পারে। শুনুন তবে সব ঘটনা। আমি বলছি, কমলাপুর গ্রামে আমি আমার বাবা আর সৎ মা আর বোনের সাথে থাকতাম। ছোট মা আমাদের দু বোনকে অনেক ভালোবাসতো, একদম নিজের মায়ের মতো আগলে রাখতো। আর আমরা দু বোনও ওনাকে নিজের মায়ের মতো ভালোবাসতাম। কিন্তু হঠাৎই একটা বড় ঝড় এসে আমাদের সুখের সংসারটা ভেঙে দেয়। একদিন একটা অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা যায়, আর তারপর থেকে আমাদের দু বোনের আমাদের মুখ থেকে আনন্দ হাসি সবটাই উধাও হয়ে যায়। বাবা মারা যাওয়ার পর ছোট মা কেমন জানি পাল্টে যেতে থাকে, আমাদের আর একটুও ভালোবাসতো না। বাড়ির সব কাজ আমাদের দিয়ে করিয়ে নিত। বীণা, এই বীণা, কোথায় গেলি রে? তাড়াতাড়ি আমার জন্য এক গ্লাস জল নিয়ে আয় তো। এই নাও মা জল। আর দিদি কাজ করছে, তাই আমি জল নিয়ে এলাম। তুমি দিদিকে বকো না। এই যা, গ্লাসটা তো পড়ে গেল। মা, আমি ইচ্ছে করে ভাঙিনি মা। শয়তান মেয়ে কোথাকার, আমার এত সুন্দর গ্লাসটা ভেঙে ফেললি তুই। আমার খেয়ে আমার পড়ে আবার আমারই ক্ষতি করছিস তুই। তোকে আমি আজকে মজা দেখাবো, দাঁড়া। এরপর মা বোনকে অনেক মেরেছে, আর এভাবেই অনেক কষ্টে আমাদের দু বোনের দিন কাটছিল।
ছোট মা আমাদের ওপর অনেক অত্যাচার করত। আর একদিন অনেক টাকা পাওয়ার লোভে আমার বোনকে সে বিক্রি করে দেয়। এরপর আমি অনেকবার মাকে বোনের কথা বলেছি, কিন্তু বোনের বিষয়ে মা আমাকে কিচ্ছু বলেনি। আর একদিন আমাকেও ওই বাড়ি থেকে বের করে দেয়। আর তারপর থেকে আমি অনেকবার ওই বাড়িতে ঢুকতে চাইলেও মা ওখানে আমায় ঢুকতে দেয়নি। অবশেষে নিরুপায় হয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরতে থাকি। উফ, বড্ড খিদে পেয়েছে, কিন্তু আমি কি খাবো? আর আমার কাছে তো কোনো টাকাও নেই। এরপর আমি খিদের জ্বালা সহ্য করতে না পেরে ভিক্ষে করতে শুরু করি। আর ভিক্ষে করেই নিজের খাবার জোগাড় করতে থাকি। আর ওই বাজারে যখন আমি ভিক্ষে করছিলাম, হঠাৎ করে আমি ছোট মাকে দেখতে পাই। তাই ওনার কাছে গিয়ে বোনের কথা জানতে চেয়েছিলাম, কিন্তু ছোট মা আমাকে কিছু না বলেই আমাকে ধাক্কা মেরে ফেলে যায়। সত্যি তোমার সাথে অনেক খারাপ হয়েছে। এই দিদি তোমাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিল। তুমি কোনো চিন্তা করো না, তোমার বোনকে আমরা তোমার কাছে ফিরিয়ে দেব। আর তোমার ওই নিষ্ঠুর মাকেও শাস্তি দেব। তুমি আমাদেরকে তোমার ওই মায়ের বাড়িতে নিয়ে চলো। এরপর বিনা ডাক্তার ম্যাডাম আর মালতীকে নিয়ে তাদের বাড়িতে যায়। আপনি মায়াকে কোথায় রেখেছেন? তাড়াতাড়ি মায়াকে নিয়ে এসে ওর বোনের কাছে ফিরিয়ে দিন, নয়তো আমরা আপনাকে পুলিশের হাতে তুলে দেব। তারপর সারা জীবন জেলের ভাত খেতে হবে, বুঝেছেন? না না না, তোমরা আমাকে জেলে দিও না। আমি জেলে গিয়ে থাকতে পারবো না। ওই মায়াকে আমি একটা মহিলার কাছে বিক্রি করে দিয়েছি। আমি আবারও ওকে ফিরিয়ে আনবো। এরপর কমলি জেলে যাওয়ার ভয়ে মায়াকে যার কাছে বিক্রি করে দিয়েছিল তার কাছ থেকে নিয়ে এসে আবারও মায়াকে নিয়ে আসে আর বিনার কাছে ফিরিয়ে দেয়। বিনা তার বোনকে পেয়ে অনেক খুশি হয়। এরপর ডাক্তার আর মালতী কমলিকে পুলিশের হাতে তুলে দেয় আর পুলিশ কমলিকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তোদের আর কোনো ভয় নেই রে, তোদের আর কোনো কষ্ট করতে হবে না। তোরা দু বোন আজ থেকে আমার দুই মেয়ে হয়ে আমার বাড়িতেই থাকবি। আমি হয়তো অনেক বড় লোক নই, কিন্তু তোদের 3 বেলার খাবার আমি ঠিক জোগাড় করতে পারবো রে। তোদের কোনো কষ্ট করতে হবে না। এভাবে বলো না ভালো মা, আমাদের তুমি তোমার সাথে থাকতে দেবে, এটাই তো অনেক। এরপর থেকে বিনা আর মায়া মালতীর সাথে তাদের বাড়িতেই থাকতো আর ভালোভাবে তাদের দিন কাটাতো।